আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা প্রশ্ন পড়ব। প্রশ্ন বলতে প্রশ্ন না, প্রশ্নের উত্তর পড়ব। সো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের জন্য বাংলাদেশে কি ব্যবস্থাপনা রয়েছে এই বিষয়ে জানবো আজকে। তো এখানে বেশ বড়ই আছে। এতটা হয়তোবা লেখা সম্ভব হবে না পরীক্ষায়। তো আমি এখান থেকে জাস্ট পয়েন্ট করে পড়ার চেষ্টা করব। সো প্রথমে আমি অলরেডি একবার পড়েছিলাম। আবার এটাকে একটু রিভাইজ করছি বা এটাকে একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করছি। বলছে মানুষের আর্থসামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অভিহিত। এটা বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে জীবন, আমাদের যে সামাজিক বা অর্থনৈতিক জীবন, এই জীবনের ওপর যে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব রয়েছে সেটাকে বলা হচ্ছে, বা প্রাকৃতিক ঘটনার প্রভাব রয়েছে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই ধরুন না, ঝড় বৃষ্টি বা বন্যা যে কোনো কিছু হলেই কিন্তু আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের উপর এর একটা বিরূপ প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। সো এটাকেই আমরা কি বলবো, প্রাকৃতিক দুর্যোগ। এখন তারপরে যেটা বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের বিস্তার এবং এর প্রভাব পৃথিবীর সব দেশে সমন্বয়ে স্বাভাবিক। যে দেশ যত বেশি উন্নত তারা কি তত তাড়াতাড়ি প্রোটেক্ট করতে পারবে বা এটাকে রিকভার করতে পারবে। কিন্তু যাদের আসলে অর্থনৈতিক অবস্থা বা যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, তারা কিন্তু ওইভাবে কি করতে পারবে না, এই দুর্যোগকে মোকাবেলা করতে পারবে না, বা দুর্যোগ পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করতে পারবে না। সরি ফর, মানে আমার একটু ঠান্ডা লেগেছে, হয়তো বা ভয়েসটা একটু মানে কি মোটানো লাগছে। সো বা কথা শুনতে অসুবিধা হতে পারে। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। সো উন্নত দেশগুলোর তুলনায় যে উন্নয়নশীল দেশগুলো, এখানে দুর্যোগসৃষ্ট জীবন বা মানব সম্পদের পরিমাণ অনেক বেশি হয়, যেটা অলরেডি বলে ফেলেছি। কিন্তু যেগুলো উন্নয়নশীল দেশ রয়েছে সেই দেশগুলোতে আসলে ঝুঁকি বেশি। এরপর আমি এখান থেকে 3টা পয়েন্ট অবশ্যই করব। দুর্যোগের ক্লাসিফিকেশন করেছে যে বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ায় সৃষ্ট দুর্যোগ, মানে বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ায় ন্যাচারালি যে দুর্যোগগুলো হয়, যেমন ঝড়, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা, হারিকেন। এবং ভূপৃষ্ঠের প্রক্রিয়া হয় কীভাবে, বন্যা বা নদী ভাঙ্গন, উপকূলীয় যে ভাঙ্গন, ভূমিধস, মাটি ক্ষয় এবং ভূগর্ভস্থ পানি দূষণ। এছাড়া পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট ভূগর্ভস্থ দুর্যোগের মধ্যে অন্যতম হচ্ছে ভূমিকম্প। মানে রিসেন্ট খুবই বেশি ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক। আর এটা হচ্ছে অগ্ন্যুৎপাত। এতটুকু আমি পড়ব। এরপরে চলে যাব, ইন্ট্রো দেওয়ার পরে এরপরে চলে যাব হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। মানে বাংলাদেশের দুর্যোগ যে হচ্ছে, এই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য মানে বাংলাদেশ কি পদক্ষেপ নিয়েছে। বলছে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা, এখানে কিন্তু বেশ কিছু জাতীয় নীতি বা নীতিমালা প্রণীত হয়েছে। এর মধ্যে আমি একদম বেছে বেছে কিছু পড়ব। এছাড়াও বলছে যে এই নীতিগুলোর পাশেও কিন্তু আমাদের গণসচেতনতা বৃদ্ধি করা বা তথ্য সংগ্রহ করা, ব্যবস্থাপনা বা গবেষণা কর্ম পরিচালনা করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এখানে বলছে যে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, এটার জন্য 1993 সালে গঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। এরপরে যেটা হয়েছে যে 1995 সালে একটি জাতীয় কার্য পরিকল্পনা গৃহীত হয়েছে। আবার যেটা হয়েছে যে দুর্যোগজনিত কার্যক্রম পরিচালনার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা 2015 জারি করা হয়েছে। সো দুর্যোগ ব্যবস্থাপনা আইন রয়েছে 2012 এবং এটার ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা 2015 জারি করা হয়েছে। এবং ইতিপূর্বে ঘূর্ণিঝড় মোকাবেলায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে এখন অনেক বেশি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে ভূমিকম্প ও সুনামি, এগুলো নিয়ে যে মোকাবেলার জন্য অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই তো। আর আইডিআর প্রযুক্তি আরও উন্নয়নের মাধ্যমে মোবাইল ফোনে এই যে 10941 বা 1090 এই নাম্বারে কিন্তু ফ্রিলি ডায়াল করে আপনারা দুর্যোগের যে পূর্বাভাস এটা পেতে পারেন, বা আবহাওয়া বার্তা জানার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং অতি দরিদ্রদের কর্মসূচির আওতায় গত 3 বছরে প্রায় 22 লক্ষ হতদরিদ্র গ্রামীণ কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বছরের 2 মৌসুমে 50 দিন করে মোট 80 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আসলে যেখানে দুর্যোগ হয় সেখানে মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ে। সো জনজীবন কি আসলে চলবে কীভাবে? যে মানুষগুলো দিন এনে দিন খায় তাদের জন্য কিন্তু খুব কঠিন। সো এই ঘটনাগুলো একটু পড়বো এবং আমি এখানে সাথে অ্যাড করতে পারি যে কতগুলো দুর্যোগ হয়েছে বা কতগুলো শেলচার এখানে তৈরি করা হয়েছে। এবং ভূমিকম্প মোকাবেলায় অলরেডি 169 কোটি টাকার উদ্ধার সামগ্রী ক্রয় করা হয়েছে। এবং বজ্রপাত মোকাবেলায় সারা দেশে 10 লক্ষ তাল গাছ রোপণ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে বজ্রপাত মোকাবেলার ক্ষেত্রে তাল গাছ অনেক বেশি উপকারী।
সো দুর্যোগ ঘটনায় পূর্ব থেকে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য কী পদক্ষেপ আমরা নিতে পারি, এখান থেকে বেশ কিছু পয়েন্ট আমি পড়ে নিব। যে জাতীয় ভিত্তিতে দুর্যোগ মোকাবেলা করার নীতিমালা, তারপর পরীক্ষিত পদ্ধতির ভিত্তিতে যথাসময়ে সতর্কতা, তথ্য সরবরাহের ব্যবস্থা করা। আমরা যদি তথ্যটা খুব দ্রুত পাই তাহলে কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবো। এরপর বলছে ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আমাদের কি রয়েছে। বাংলাদেশের ভিতরে প্রবাহিত সব নদ-নদীর উৎস দেশের বাহিরে। শুধুমাত্র বাংলাদেশ পদক্ষেপ নিলে হবে না। আমরা জানি যে বিভিন্ন নদী কিন্তু উৎপত্তিস্থল হচ্ছে ভারত, নেপাল, ভুটান। সো ওই দেশগুলোকে কিন্তু সম্মিলিতভাবে কী করতে হবে? উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে যেটা বলছে যে আসলে আমাদের যে সার্ক রয়েছে অলরেডি কিন্তু আমাদের ফোরাম রয়েছে, কিন্তু তারপরে আমরা কী করছি না? আমরা সফল হচ্ছি না, কারণ আমরা একজোটে কাজ করছি না। আর এরপরে যেটা হয়েছে যে বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে আরেকটা বিষয় যে পূর্বাভাস দেওয়া হয় রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের মাধ্যমে, যেটা আসলে বাংলাদেশের যে প্রান্তিক এলাকাগুলো আছে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পৌঁছায় না। আর এই পূর্বাভাসগুলো আসলে যেভাবে প্রেজেন্ট করা হয় এটা কিন্তু সবার জন্য বোধগম্য না। সো কিছু পয়েন্ট এই যে জিনিসগুলো কিন্তু মানে পুরাটা মুখস্থ করা সম্ভব না। সো কিছু পয়েন্ট মাথায় রাখাটা খুব জরুরি, যেগুলো খুব ইনফরমেটিভ ইনফরমেশনগুলা। সো ওইটাকে বেসিস করে যেন লিখতে পারি, এবং লাস্টে উপসংহার নিজের মতো করে লেখা যায়। বা এখানে যেটা বলা হয়েছে যে দুর্যোগ মোকাবেলার জন্য একদিনে যেমন জ্ঞান অভিজ্ঞতা প্রয়োজন, তেমনি প্রয়োজন কি অর্থনৈতিক সক্ষমতা। আমার যদি অর্থনৈতিক সক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমি দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থা বা পূর্ববর্তী যে ব্যবস্থা এটা গ্রহণ করা কিন্তু ত্বরান্বিত হবে। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।